শিমুলকে আমি 2 বছর আগে বিয়ে করেছি গোপনে। এখন আমার পেটে শিমুলের 4 মাসের সন্তান। ভুলে নয়, জেনে শুনেই কনসিভ করেছি আমি। কারণ শিমুল গড়িমসি করছিল আমায় ছেড়ে অন্য একটি মেয়ের সাথে চলে যেতে। কিন্তু আমি ভাবলাম, যদি ওর সন্তানকে আমার পেটে ধারণ করি, তবে যদি ওর সন্তানের জন্য হলেও আমার প্রতি মায়া হয় ওর। কিন্তু শিমুল যখন শুনল আমি কনসিভ করেছি, তখন সে প্রথমে আমায় নরমভাবে বোঝালো। বলল, দেখো, বিয়ের কথাই তো এখনো প্রকাশ করতে পারিনি, তাহলে বেবির কথা কিভাবে প্রকাশ করব? তার চেয়ে বেবিটা নষ্ট করে ফেলো প্লিজ। আমি তখন রাগে বললাম, মরে গেলেও না, আমি আমার বাচ্চাকে কিছুতেই নষ্ট করতে দেব না। শিমুল এবার বেশ রেগে গেল। রেগে গিয়ে সে আমার গালে ঠাস ঠাস করে 4টে চড় বসিয়ে দিল। এমনিতেই আমার শরীর আজকাল খারাপ যাচ্ছে, কোনো কিছু খেতে পারি না, ঘুম হয় না ঠিক মতো, শরীর দুর্বল, বমি হয় বারবার। অবশ্য বাঁচা গেল যে আমি হোস্টেলে আছি এখন। বাসায় থাকলে সর্বনাশ হতো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। মধ্যবিত্তদের টাকা পয়সার টানাপোড়েন থাকলেও মান সম্মানের টানাপোড়েন নেই, কারণ তারা নিজেদের মান বাঁচাতে সব সময় ব্যস্ত থাকে। বাসায় থাকলে এতদিনে ঠিক ধরা পড়ে যেতাম, আর ধরা পড়ে গেলে মা নিজেই বিষ খাইয়ে মেরে ফেলতো আমায় কবেই। শিমুলের সাথে দেখা করতে এসেছিলাম ব্রহ্মপুত্রের পাড়ে। এখন সন্ধ্যা ছুঁই ছুঁই করছে সময়। অগ্রহায়ণের শীতল বাতাস এসে কাঁপিয়ে তুলেছে আমার শরীর। আমি ওর হাতের চড় খেয়ে জল ভরা চোখে ওর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, শিমুল, তুমি না আমায় তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে, তবে এখন আঘাত করলে কি করে আমায়? শিমুলের চোখ লাল টকটকে, রাগে এমন হয়েছে বোধহয়। সে এবার তেজ মাখা গলায় বলল, এত সোহাগ মার্কা কথা আমার ভালো লাগে না। বাচ্চা নষ্ট করবে কি করবে না বলো? আমি কাঁদতে কাঁদতেই বললাম, বাবা হয়ে কি করে নিজের সন্তানকে খুন করার কথা বলছো তুমি? শিমুল, এই কথাটা বলতে কি তোমার একটু বুক কাঁপলো না? শিমুল থু করে একদলা থুতু ফেললো ব্রহ্মপুত্রের জলের উপর। তারপর বলল, তোমায় কতবার বলেছি পিল খেতে, খাওনি কেন তুমি? আমি ভয় মাখা গলায় কাঁপতে কাঁপতে বললাম, ভুল হয়ে গিয়েছিল আমার, ভুলে খাইনি। শিমুল এবার হা হা করে হেসে উঠল। হেসে এসে বলল, ভুল কোনো কিছু টিকিয়ে রাখতে নেই। এই বাচ্চাটা আমার না, তোমার ভুলের। একে নষ্ট করে দাও তুমি, তোমার এতে মঙ্গল হবে। আর যদি নষ্ট না করি, তবে তোমার পথ তুমি দেখবে। আমি এর দায়ভার নিব না। আমি এখন ইচ্ছে করলে তোমার চেয়ে সুন্দরী 101টা মেয়ে বিয়ে করতে পারবো, কিন্তু তুমি, তোমার মতো পেট হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে? নটি বাড়িতে যেতে হবে, বুঝেছ? শিমুলের মুখ থেকে শেষ কথাটি শুনে আমার এমন ঘেন্না হলো, সঙ্গে সঙ্গে তখন আমি হুড় করে বমি করে ফেললাম। সে বমির খানি গিয়ে ছিটকে পড়ল শিমুলের জামার ওপর। শিমুল তখন দূরে ছিটকে গিয়ে বলল, ছি ছি, তোমার সাথে আর এক দণ্ড সময় আমার নেই, রাবিশ মেয়ে। শিমুল কথাটি বলে দ্রুত পায়ে আমায় নদীর পাড়ে একা ফেলে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম, আর কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম, যে কাউকে না জানিয়ে ভালোবেসে গোপনে বিয়েটা করেছি আমি, আর এখন সন্তানের মা হতে চলেছি। কিভাবে এই মুখটা দেখাবো মানুষদের? শিমুল তো যে কোনো সময় আমায় অস্বীকার করে বসবে। ও যদি অস্বীকার করে, আমায় ছেড়ে চলে যায়, তখন আমার কি হবে? প্রচন্ড মন খারাপ নিয়ে চোখ মুছতে মুছতে হোস্টেলে ফিরলাম আমি। হোস্টেলে ফিরে চোখে মুখে জল ছিটিয়ে নিজেকে ঠিক করতে চাইলাম, কিন্তু নিজেকে কিছুতেই আর স্বাভাবিক করতে পারছিলাম না। কান্না কিছুতেই থামছিলই না। বারবার শুধু মনে হচ্ছিল, শিমুল কি করে এমন আচরণ করতে পারলো আমার সাথে, যার জন্য বাবা মাকে ভুলে গিয়ে তাকে জীবনসাথী হিসেবে গ্রহণ করলাম আমি, আর সে কিনা আমায় শুকনো পাতার মতো দুমড়ে মুচড়ে ফুঁ দিয়ে বাতাসে উড়িয়ে দিল। আবার মাথাটা ধরে আসছে, চোখে সবকিছু কেমন ঝাপসা দেখাচ্ছে। মনে হচ্ছে এখনই আমি মাথা ঘুরে পড়ে যাব ফ্লোরের ওপর। আবার বমির উদ্রেক, পেট গুলিয়ে আসছে কেমন। দ্রুত পায়ে কাতরাতে কাতরাতে গেলাম আমি বেসিনের কাছে। তারপর হুড় হুড় করে বমি করতে শুরু করলাম। আমায় বমি করতে দেখে পড়ার টেবিল ছেড়ে দৌড়ে এলো মিতু। সে এসে আমায় এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে নাভিটা চেপে ধরল। তারপর সান্ত্বনা দেবার গলায় বলল, এখনই কমে যাবে। মনে মনে আল্লাহকে ডাক, কিন্তু আমার বমি কিছুতেই থামছিল না। বমির সাথে সাথে কান্নাও পাচ্ছে খুব।
মিতু বলল, বোকা মেয়ে, কাঁদছিস কেন এইভাবে? পেটে গ্যাস করেছে বলে এমন হয়েছে, এর জন্য কি কাঁদতে হয় রে? মিতু খুব সহজ সরল আর ধর্মভীরু মেয়ে। জটিল পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে সে খুব সহজভাবে বলে ফেলল আমার পেটে গ্যাস হয়েছে। অথচ দীর্ঘ 2টি বছর যে হয়ে গেল আমার বিয়ের, আর পেটে সন্তানের বয়স হয়ে গেল 4 মাস, তবুও সে কিছুই বুঝতে কিংবা জানতে পারল না এসবের। মিতু তার বাবা মার কথা খুব ভাবে। বাবা মা বলে দিয়েছে বোরখা ছাড়া বাসা থেকে কখনো বের হবে না, কিন্তু মিতিকে কোনোদিন আমি দেখিনি বোরখা ছাড়া বের হতে। 5 ওয়াক্ত নামাজ তার মিস হয় না কখনো, এমনকি নামাজের প্রতিটা ওয়াক্তে এসে আমায় ডাকে নামাজের জন্য। আমি অনেক সময় তার কথা শুনে নামাজ পড়ি, অনেক সময় শয়তানের ধাঁধায় পড়ে আদায় করি না। এই সহজ সরল এবং পবিত্র মনের মিতু যখন শুনবে তার সাথে এক বিছানায় থাকা মেয়েটা গোপনে তার বাবা মাকে ধোঁকা দিয়ে 2 বছর আগে বিয়ে করেছে আর তার গর্ভে সন্তানও এসে গেছে, তখন কেমন হবে? বমি কিছুতেই কমছে না। মিতু দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু কেটে নিয়ে এলো। সেই কাটা লেবুর টুকরো আমার নাকের কাছে নিয়ে ধরলো। আমি আমার শরীরের জিয়ে থাকা সবটুকু শক্তি দিয়ে সেই কাটা লেবুর টুকরো থেকে ঘ্রাণ টেনে নিতে লাগলাম। আর মিতু আমায় শক্ত করে ধরে রেখে গুনগুন করে কোনো একটা দোয়া পড়তে লাগলো। বমি কমলো অনেকক্ষণ পর। বমি কমার পর হাত মুখ ভালো করে ধুয়ে গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। মিতু তখন আমার কাছে 1 গ্লাস জল আর একটা গ্যাসের একটা ট্যাবলেট নিয়ে গেল। সে আমার কাছে গিয়ে তখন বলল, এটা খেয়ে নে। আমি অবাক হয়ে বললাম, এটা খেলে কি হবে? ওষুধ না খেলে কি গ্যাস কমবে তোর? পরে তো আবার বমি হবে। এই কষ্টের মাঝেও আমি শব্দ করে হেসে ফেললাম। ভাবলাম এমন সহজ সরল কেন হতে পারলাম না আমি। মিতু আমায় হাসতে দেখে বলল, আবার হাসছিস? সারাদিন বাইরে বাইরে থাকিস, একটা মেয়ে হয়ে বাইরে এত কি তোর? বাসায় পড়াশুনো নেই? পরীক্ষা তো দরজায় কড়া নাড়ছে। আর বাবা মার কথাও একটু ভাবিস। মাস শেষে যে কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে এগুলো হালাল ভাবে ওয়েস্ট কর। মাথাটা এখনো চিনচিন করে ব্যথা করছে। তাই আমি মিতুকে বললাম, মিতু, টেবিলের উপর পানি আর ট্যাবলেট রেখে তুই চলে যা, আমি একটু পরে খেয়ে নেব। মিতু তখন আমার কাছে এসে আমার হাত ধরে জোর করে টেনে তুললো আমায়, তারপর জোর করে খাইয়ে দিল ট্যাবলেট খাইয়ে দিয়ে মিতু চলে গেল তার টেবিলের কাছে। মধ্যরাত পর্যন্ত সে পড়বে, তারপর তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়বে, আবার জেগে উঠবে ফজরের আজানের সময়, উঠে ফজরের নামাজ পড়বে, তারপর চা করবে, চা করে আমায় ডেকে চা দেবে, নিজেও খাবে। তারপর চুলোয় ভাত সালুন ছড়াবে, ভাত সালুন হলে গোসল করে সকালের খাবার খাবে, তারপর ক্লাস। এটা তার নিত্যদিনের রুটিন। কত সুন্দর জীবন তার। কিন্তু আমার আবার চোখ জলে ভরে উঠল, অশান্ত এবং বেহায়া জল। সেই জল টলটল করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে নিচের দিকে। টেবিলের ড্রয়ার খুলে ফোনটা বের করলাম আমি। অনেকক্ষণ ধরে সাইলেন্ট করে রাখা ছিল ফোনটা এখানে। ভেবেছিলাম শিমুলের অনেকগুলো মিসড কল বোধহয় ডিসপ্লেতে ভেসে থাকবে, কিন্তু না, আমি হতাশ হলাম। শিমুল একটা কলও দেয়নি, কিন্তু একজন আমায় ঠিকই কল দিয়েছে। অনেকগুলো কল, 3-3টে মেসেজ। কল দিয়েছেন আব্বা, তিনি আমায় কলে না পেয়ে মেসেজ করেছেন, কিরে রিসিভ করিস না কেন মা? তারপর আবার লিখেছেন, তুই কি বিজি নাকি? তারপর আবার লিখেছেন, আচ্ছা যখন ফ্রি হবি তখন একটা মিসড কল দিস আমায় মা, তোর মা তোকে নিয়ে খুব টেনশন করছে। আবার পাঠানো মেসেজগুলো দেখে আমার চোখে ভুরভুর করে উঠলো আবার জলে। এবার আমি শব্দ করে কেঁদে উঠলাম। মিতু আবার দৌড়ে এলো আমার কাছে এসে বলল, কি হলো রে না? আবার কি হলো? আমি মিতুর চোখের সামনে আবার পাঠানো মেসেজগুলো তুলে ধরলাম। মিতু দেখে মৃদু হেসে বলল, ফোন দে এক্ষুনি। আর বাবা মায়েরা এমনি, বাবা মা আল্লাহর কাছ থেকে পাওয়া সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। কোরআনে আছে, বাবা মার সাথে তোমরা এমন আচরণ করো যেন তারা দুঃখ পেয়ে উফ শব্দটি পর্যন্ত না করতে পারে। রাতে অপেক্ষা করছিলাম মিতু কখন ঘুমোবে সেই সময়ের জন্য, কিন্তু মিতু তো আর সকাল সকাল কিছুতেই ঘুমোতে যাবে না। মাঝরাত পর্যন্ত সে জাগবে, তারপর ঘুম।
আমি এবার একটা চাল চাললাম, বললাম, মিতু, আমার শরীরটা তো খুব খারাপ, আজ যদি তুই একটু সকাল সকাল শুয়ে পড়তিস, লাইটের আলোটা আমার চোখ পুড়িয়ে দিচ্ছে রে। মিতু বলল, ঠিক আছে, এখনই শুয়ে পড়ছি বলে সে সুইচ অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল। এরপর আমি অপেক্ষা করতে লাগলাম তার দুই চোখ লেগে আসার জন্য। মিতুর দুই চোখ লেগে আসতে খুব একটা দেরি হলো না। ও যখন ঘুমিয়ে পড়ল তখন আমি শিমুলকে ফোন করলাম। প্রথম দুবার সে ফোন রিসিভ করলো না, ফোন রিসিভ করলো তৃতীয়বার। ফোন রিসিভ করে সে জিজ্ঞেস করলো, ফোন দিচ্ছ কেন? ওর এমন কর্কশ গলা শুনে আমার চোখ ভিজে উঠল জলে। আমি কান্নামাখা গলায় বললাম, তুমি আমায় একা রেখে কিভাবে চলে গিয়েছিলে সন্ধেবেলায়? আমি না তোমার স্ত্রী? শিমুল রাগত স্বরে বলল, মায়া কান্না রাখো তো, এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। এত কাঁদছো কেন? হ্যাঁ, বোঝা যায় বাপ মরে গেছে একেবারে। শিমুলের এমন আচরণ আমার ভেতরটাকে আরো ক্ষতবিক্ষত করে তুলল। তবুও বেহায়ার মতো তার সাথে আমি ভালো আচরণ করে যেতে লাগলাম। ভালো আচরণ যে তার সাথে আমার করে যেতেই হবে, কারণ আমি যে মস্ত ভুল করে ফেলেছি। তাকে বিয়ে করে ভুল করেছি, তাকে ভালোবেসে ভুল করেছি, পেটের ভেতর তার সন্তান ধারণ করে ভুল করেছি। আমি কেঁদে কেঁদে বললাম, শিমুল, তুমি যদি আমার সাথে এমন আচরণ করো তবে আমি কোথায় যাব বলো? কার কাছে যাব? শিমুল আমার কথা আর কোনো জবাব দিল না। আমি আবার বলতে শুরু করলাম, শিমুল, তোমার অস্তিত্ব আমার পেটের ভেতর, তোমার বংশের রক্ত। শিমুল, আমাকে তুমি কষ্ট দিলে আমার পেটে থাকা সন্তানেরও তো কষ্ট হবে। নিজের সন্তানের কষ্ট কি করে তুমি সহ্য করবে বলো? শিমুল পাশ থেকে ঘুম জড়ানো গলায় তখন বলল, আমার খুব ঘুম পেয়েছে, এখন রাখছি বলে সঙ্গে সঙ্গে সে ফোন কেটে দিল। ও ফোন কেটে দিলে আমি আবার ডায়াল করলাম, একবার, দুবার, বারবার, কিন্তু শিমুল একবারও আর ফোন রিসিভ করলো না। বারবার ব্যর্থ হয়ে যখন চোখের জল ফেলে ফুপিয়ে কাঁদছিলাম, তখন মিতু আমায় শক্ত করে জড়িয়ে ধরল। তারপর দু চোখের জল মুছে দিয়ে বলল, অনেক কিছুই করে ফেলেছিস না? একসাথে দুজন থাকি অথচ আমি কিছুই জানি না। আমি তখন ওর বুকে মুখ ডুবিয়ে হাউমাউ করে কেঁদে উঠলাম। মিতু আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা মেয়ে, শান্ত হ, কান্না থামা। আল্লাহ তো আছেন, তিনি সবকিছু দেখছেন, আর তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি তোর কিছুতেই অমঙ্গল করবে না। আমি কান্না ভেজা গলায় বললাম, না রে মিতু, না, আমার অমঙ্গল আমি নিজেই ডেকে এনেছি। বাবা মাকে ভুলে গিয়ে মাত্র 3 বছরের চেনা জানা একটা ছেলেকে হুট করে বিয়ে করে ফেলেছি। বিয়ে করার সময় ভেবেছিলাম শিমুল আমার সবচেয়ে বড় আশ্রয়দাতা। পৃথিবীতে শিমুলের চেয়ে ভালো আর কেউ নেই। শিমুল আমার ছাড়া বাঁচবে না এবং আমিও তাকে ছাড়া বাঁচব না। আমি বুঝতে পারিনি রে, এইসব কিছু যে তার ছলনা ছিল। মিতু বলল, আচ্ছা বাদ দে এসব, শোন, সকালবেলা শিমুলের সাথে দেখা করার ব্যবস্থা কর, আমিও থাকবো ওখানে, কথা বলবো। এখন ঘুমিয়ে পড়। এভাবে রাত জাগলে আর কান্নাকাটি করলে তোর পেটের বাবুটার তো ক্ষতি হবে। মিতুর চোখের দিকে তাকালাম আমি। তার চোখে মুখে কি অসম্ভব মায়া, তার মুখ নিঃসৃত কথাগুলো কত মোহনীয়। কি সরল একটা মেয়ে এই মিতু। আমার খুব ইচ্ছে করে মিতু হতে, কিন্তু মিতু হওয়ার সব পথ সে আমি রুদ্ধ করে দিয়েছি। জানি না মিতু কিভাবে করলো। সকালবেলা হঠাৎ ঘুম থেকে ডেকে তুলল সে আমায়। তারপর বলল, হাত মুখ ধুয়ে খেতে আয়। আমি কোনো কথা বললাম না। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর খেতে বসে দুনলা ভাত মুখে দিতেই বমির উদ্রেক। তারপর হুড় হুড় করে সেই বমি। এই যে মাতৃত্বকালীন সময়ে একজন নারীর কষ্ট, এই কষ্ট যদি কোনো পুরুষ বুঝতো তবে সে তার স্ত্রী কিংবা তার মাকে কোনোদিন কষ্ট দিতে পারত না। মিতু আমার কাছে এলো, তার হাতে কাটা লেবুর টুকরো, সেই টুকরো সে আমার নাকের কাছে ধরল। বমি কমে গেলে সে বলল, এখন একটু রেস্ট নে, 11টার সময় আমরা জয়নুল আবিদিন পার্কে যাব। আমি অবাক হয়ে বললাম, ওখানে কেন? শিমুল আসবে, ওর সাথে দেখা করব আমরা।
শিমুল আসবে তুই জানলি কি করে? তুই তখন ঘুমে, আমি তোর ফোন থেকে নম্বর নিয়ে আমার ফোন দিয়ে কথা বলেছি, অনুরোধ করেছি ওকে আসার জন্য। ও বলল আসবে। দেখিস ও আসবে না, তোকে এমনিই বলেছে আসবে। আচ্ছা সেটা দেখা যাবে, এখন তুই রেস্ট নে, 10:30 বাজে ঘড়িতে। মিতু ফোন করলো শিমুলের ফোনে। আপনি আসছেন তো? শিমুল বলল, এই তো এখন বের হব। ঠিক আছে, শুনুন, আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আসবে একজন, আমরা দুজনেই বোরখা পরে আসব, চিনতে অসুবিধা হবে না, আমি আপনাকে দেখলেই চিনব। মিতুর কথা শুনে আমার কেমন সন্দেহ হচ্ছে, ও এমন করে কথা বলছে কেন? ঘড়িতে 11টা বেজে গেল। মিতুর ফোনে বারবার কল আসছে, কিন্তু সে রিসিভ করছে না। আমি বললাম, এই মিতু, যাবি না দেখা করতে? মিতু বলল, না। শিমুলকে বললি আসার জন্য, আমাকেও বললি রেডি হতে, কিন্তু এখন বলছিস যাবি না। মিতু অদ্ভুতভাবে হেসে বলল, এটা একটা গেম, তোর মাথা মোটা, এটা কিছুতেই বুঝবি না। মিতুকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। কি আজব ব্যাপার, রাতে বলল সে এক কথা, সকালে আরেক কথা, আর এখন একেবারে অন্যরকম এক কথা। আমি সন্দেহ ভরা গলায় বললাম, মিতু, তুই আগে থেকে শিমুলকে চিনতিস না? মিতু চুপ করে রইল। আমি সহ্য করতে না পেরে রাগত স্বরে বললাম, তুই বোধহয় নাটের গুরু। এই তুই মনে হয় আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিস, তুই সবচেয়ে বড় বেঈমান, তোকে আমি চিনে ফেলেছি মিতু। মিতু এবারও চুপ হয়ে রইল। তার ফোনে বারবার কল আসছে শিমুলের। এবার সে ফোন রিসিভ করলো, আর রিসিভ করে বলল, শিমুল, আমি আজকে একটু বিজি, আগামীকাল তোমার সাথে দেখা করি। শিমুলও পাশ থেকে মন খারাপ নিয়ে বলল, আচ্ছা। এবার তো আমার মাথা আরো গরম হলো। মিতুর জন্য শিমুলের মনও খারাপ হয়? মিতু আমায় নিয়ে পরদিনও দেখা করতে গেল না, কিন্তু ওকে হঠাৎ দেখলাম মোবাইল নিয়ে কেমন মনোযোগী হয়ে উঠতে। সারাক্ষণ অনলাইনে থাকে সে। এর আগে তো এমন ছিল না মিতু। আমি বললাম, এই মিতু, তুই আমার সাথে কথা বলছিস না কেন? আর ফোনে তো এর আগে তুই অত মনোযোগী ছিলি না, এখন কিভাবে এত মনোযোগী হয়ে পড়লি? মিতু অদ্ভুত করে হাসলো আর বলল, মাথা মোটা তুই, কিছুই বুঝবি না। আমি ওর চোখের দিকে শুধু তাকালাম। এমন মায়াবী চোখের একটা মেয়ে কি করে আমার সাথে এমন প্রতারণা করতে পারলো? সারাদিন আমি কিচ্ছু খাইনি। মিতুও আমায় খাবারের জন্য যত্ন আত্মাদি করেনি। ও হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে। এই সব কিছু আমি আর নিতে পারছি না। তাই আমি শিমুলকে ফোন দিলাম, কিন্তু শিমুলের ফোন বন্ধ। অথচ মিতু হেসে খেলে কার সাথে একটু পরপর কথা বলছে। আমার মনে হয় শিমুল নতুন নম্বর নিয়েছে, কিন্তু এই বিষয়ে কিছুতেই মুখ খুলছে না মিতু। আমি সহ্য করতে পারছি না মিতুর এমন আচরণ। তাই মিতুর একটা হাত খপ করে ধরে ফেললাম আমি। তারপর সেই হাত আমার পেটের কাছে টেনে এনে চেপে ধরলাম আর বললাম, এই দেখ মিতু, দেখ, এখানে শিমুলের রক্ত। 4 মাস বয়সী শিমুলের অস্তিত্ব আমার পেটের ভেতর। তুই কি করে এই নিষ্পাপ প্রাণটার সাথে বেইমানি করলি নিতু? কথাগুলো বলে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। মিতু বলল, তুই শান্ত হয় না, তোর চটপটে ভাবটার জন্যই তোর কপালে এত দুঃখ। দুঃখ তো তুই দিচ্ছিস। আমি কি দোষ করেছিলাম যে আমার শিমুলকে তুই আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস? মিতু অদ্ভুত করে হাসলো। এই হাসিটা বেশ রহস্যজনক। হেসে সে বলল, আসলে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। শরীর কেড়ে নেওয়া যায়, কিন্তু মন না। তুই ওর মন কেড়ে নিয়েছিস, এখন ওর শরীরও কেড়ে নিতে চাইছিস। মিতু আবার হাসলো, সেই রহস্যময় হাসি। তারপর বলল, আমি তোর মতো মাথা মোটা না যে কাউকে শরীর দিয়ে বসবো। তাহলে কি চাস তুই শিমুলের কাছ থেকে? তোর জন্য শিমুল আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন? তুই ওকে কি বুঝিয়েছিস? মিতুর ফোন এসেছে আবার। আমার কথার উত্তর সে দিল না। শিমুল ফোন করেছে। ওপাশ থেকে শিমুল বলল, তুমি আজ আসলে না কেন? মিতু বলল, আমার মন চায়নি তাই। আমার না খুব মন খারাপ হয়েছে জানো। আচ্ছা, কাল একেবারে সকাল সকাল আসবে কিন্তু। যদি না আসি?
মরে যাব আমি। মরে যাবে? মরে যাব। কেন মরে যাবে? কেন? তুমি জানো না কেন মরে যাব? তোমায় না দেখতে পাওয়ার বিরহ আমায় পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আই সি। আমার আর সহ্য হলো না। আমি খপ করে মিতুর হাত থেকে ফোন কেড়ে নিলাম, কিন্তু ততক্ষণে লাইন কেটে গেছে ফোনের, আর হাতের চাপ পড়ে ওর ফোন লক হয়ে গেছে। আমি রাগ সামলাতে না পেরে মিতুর গালে একটা চড় বসিয়ে দিলাম আর বললাম, তুই আমার সবচেয়ে বড় শত্রু। মিতু তার গালে হাত চেপে ধরে চোখের জল ফেলে দিল, তারপর চুপচাপ চলে গেল ওয়াশরুমের দিকে। পরদিন মিতু আমায় নিয়ে জয়নুল আবিদিন পার্কে শিমুলের সাথে দেখা করতে গেল। আমি কোনোদিন বোরখা পরিনি, কিন্তু মিতুর কথায় বোরখা পরতে হলো। আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু একবার কেন যেন মনে হলো দেখে আসি ওদের সম্পর্কটা কত দূর এগোলো। পার্কে এসে পৌঁছাতে পৌঁছাতে শিমুল অনেকবার ফোন করলো মিতুকে। ফোন করে বারবার বলছে, এখনো আসছো না কেন? সেই কখন থেকে আমি পার্কে এসে বসে আছি। মিতু বলল, আরেকটু ওয়েট করো, আমরা এসে গেছি প্রায়। পার্কে পৌঁছে মিতু শিমুলকে ফোন করে বলল, আমরা ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষা হলুদ রঙা বাদামিওয়ালা নৌকাটায় বসে আছি। আমাদের দুজনের বোরখাই কালো, দেখা যাচ্ছে আমাদেরকে? শিমুলকে প্রথমে আমি দেখিনি, কিন্তু একটু পর দেখলাম এদিক ওদিক তাকাচ্ছে, তার চোখে উৎফুল্লতা। হঠাৎ সে হাত উপরে তুলে বলল, দেখেছি দেখেছি। মিতু বলল, আসো, নিচে নেমে আসো। শিমুল ফোন কেটে দিয়ে নিচে নেমে এলো, তারপর এসে বসলো মিতুর পাশে। আমি ওদের থেকে খানিক সরে গেলাম আর দেখতে লাগলাম ওরা কি করে। শিমুল খানিক সময় চুপচাপ থেকে মিতুকে বলল, মিতু, তোমার মুখটা তো খোলো। মিতু বলল, আমার লজ্জা করে, আমি মুখ খুলতে পারবো না। শিমুল তখন ফিসফিস করে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল, লজ্জা করে তো বউ হবে কি করে? এটা বলার সঙ্গে সঙ্গে মিতু তার হাত উঠিয়ে এমন চড় বসালো শিমুলের গালে যে শিমুল খানিক দূরে গিয়ে ছিটকে পড়ল। শিমুল কিছু বুঝতে না পেরে শুধু ফ্যালফ্যাল করে তাকালো। মিতু এবার বলল, এই লম্পট, কয়টা মেয়েকে তুই বিয়ে করবি আর কয়টা মেয়েকে তুই ভালোবাসবি? কথাটা বলে আমার মুখের নেকাব এক টানে খুলে দিল মিতু। আমার চোখ তখন টকটকে লাল। আমায় দেখে শিমুলের অবস্থা মরণাপন্ন রোগীর মতো হলো। সে এবার থতমত করে বলল, এ না, তুমি এখানে? আমি চুপ করে রইলাম, কোনো কথা বললাম না। মিতু এবার তার নিজের পা থেকে জুতো খুলে নিল, আর সে জুতো আমার হাতে দিয়ে বলল, ওকে যতক্ষণ তোর শরীরে শক্তি আছে ততক্ষণ পেটা। আমি ওর কাছ থেকে জুতো নিয়ে রেখে দিলাম নৌকোর পাটাতনে, আর হাউমাউ করে কেঁদে উঠলাম। তখন কাঁদতে কাঁদতে বললাম, শিমুল, তুমি এত নীচ, মাত্র দুদিনেই কারোর প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলতে চাও, অথচ তাকে চেনো না, জানো না। শিমুল হাত জোড়ো করে বলল, সরি এনা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। মিতু তখন ওকে ধমক দিয়ে থামিয়ে দিল। তারপর সে আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, শিমুলকে ক্ষমা করে দেওয়া হবে তোর দ্বিতীয় ভুল, যে ভুলের মাসুল তোকে দিতে হবে সারা জীবন। আমি চাই না তুই এই ভুল কর। আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, এতদিন যে সহজ আবেগ আর ভালোবাসার জন্য আমি যে কষ্ট পেয়েছি, আমি তা আর পেতে চাই না। শিমুলেরা বিষধর জাতের সাপ, এদের সহজে বিশ্বাস করা যায় না। শিমুলকে ছেড়ে চলে এসেছি আমরা। হোস্টেলে ফিরে মিতুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছি, বোন, তোকে আমি অনেক ভুল বুঝেছি, আমায় ক্ষমা করে দে। মিতু হেসে বলল, ধুর বোকা মেয়ে, তুই আসলেই মাথা মোটা, তোর প্রতি আমি রাগলে তো আমি তোকে ক্ষমা করব? শিমুলের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ করে মিতু বলল, একটা সুখবর আছে তোর জন্য এনা। আমি অবাক হয়ে বললাম, কি সুখবর মিতু? মিতু বলল, আমার ভাইয়ের জন্য তোকে বউ করে নিব, সন্তান সহ বউ। আমি মিতুর চোখের দিকে তাকালাম, এত মায়াবী তার চোখ, এত মায়া তার মনে। মিতু আমার জন্য মিতু হওয়ার উপায় বের করে দিল। আমি সত্যিই মিতু হতে চাই, সহজ সরল অথচ
ঝুঁকোস মিতু।